তুমি এখন এখানে বসে আছো, তোমাকে যে আইনের আওতায় আনি নেই, তোমাকে যে আমি কোনো মামলা দিই না, এটা তোমার সাত কপালের ভাগ্য। তুমি কি করছো? তোর মতো অমানুষ আমাকে বন্ধু বলিস না, তুই একটা অমানুষ। তুমি কি করছো? তুমি ওর বোনকে কেন নিলা? বোনকে ফেরত দাও। তুমি যে বারবার বলছো অবৈধ সম্পর্ক, কিসের অবৈধ সম্পর্ক? তোমাকে আমি ডিভোর্স লেটার দিছি, তারপর আমি তাকে বিয়ে করছি। তুমি কেন বলতেছো অবৈধ সম্পর্ক? প্রেমাবেগে আছো, আবেগ যেদিন তোমার চলে যাবে না, ও তোর বউ না, এখন হিসাব করে কথা বলবি তুই। মুছতে মুছতে তোমার জীবন শেষ হয়ে যাবে। যাওয়ার পরে ডিভোর্স দিয়েছে, এখন আমি আগে দিয়েছে না পরে দিয়েছে সেটা জানি না। মিথ্যার পর মিথ্যা। কেমন কথা? কেউ কি কারোর সাথে বসবাস করাকালীন ডিভোর্স দেয়? চলে যাওয়ার পরে আমাকে ডিভোর্স একটা তালাক লেটার দিছে, ডিভোর্স লেটার দিছে। আপু ওকে ভালোই ভালোই বলে দেন আজকের মধ্যে যেন ও আমার বোনকে ফেরত দিয়ে আসে, না হলে ওকে কিন্তু আমি ধুলার সাথে মিশিয়ে দিব। আপু প্রতিশোধ তো নিছো, ওর বোনকে নিছো না, আর কি চাও? এবার মুক্তি দাও আল্লাহর হস্তে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা সত্য, কিন্তু কখনো কখনো অপ্রিয় সত্য। এমন অনেক অপ্রিয় সত্যের সাথে একজন নয়, একাধিক মানুষের জীবন জড়িত থাকে। আর তাই আজ অপ্রিয় সত্য অনুষ্ঠানে একজন বাবা এসেছেন যার নাম রাজন চৌধুরী। তিনি বলবেন তার জীবনের অপ্রিয় সত্য। তাহলে চলুন আমরা কথা বলি রাজন চৌধুরীর সাথে। মিস্টার রাজন, আপনি কেমন আছেন? আপু আমি ভালো নেই, সেজন্য আপনার কাছে এসেছি। আমি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার জীবনটা বেশ ভালোই চলছিল, কিন্তু এই এলাকার এক সন্ত্রাসী, নাজমুল নাম তার, আচ্ছা, সে আমার জীবনটা এলোমেলো করে দিল, আমাকে বিষিয়ে তুলেছে। আপু আমি আসলে আপনার একটু হেল্প চাচ্ছি। তার আগে বলে নিই, আমরা এতগুলো এপিসোড করেছি, কোনো এপিসোডে এই শব্দটি আসে নাই, সন্ত্রাসী এই শব্দটি আসেনি। এটা একটু ভীতিকর এবং এই বিষয় নিয়ে আলোচনা করাটা আমাদের সামাজিক দায়িত্ব মনে করি। তাই ভয় না পেয়ে আমরা আজ চলেন সাহস করে একটু জেনে নিই আপনার সমস্যাটা কি। আপনি একদম কোনো ধরনের দ্বিধা রাখবেন না, আপনি আমার সাথে মনের কথা খুলে বলুন। আমার পুরো জীবনটাই সমস্যা। আমি আসলে প্রতি মুহূর্তে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমি কি বলবো, এই সমস্যা যদি আমার জীবন থেকে সমাধান না হয়, আমার মনে হয় আপু আমাকে ইতি টানতে হবে। না না না, প্লিজ এটা বলবেন না। মানুষের জীবনই সমস্যাময় এবং এই সমস্যাগুলোর সমাধান করতে করতেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিই। ইতি টানবো কেন? সমস্যা আসবে, সমাধান হবে। সমস্যা থাকলেই কিন্তু সেটার কোনো না কোনো সমাধান থাকে। তাই নেতিবাচক চিন্তা না করার জন্যই অনুরোধ করব। তবে একটা বিষয় হলো যে আমরা, আমি এবং দর্শক সহ আমরা আপনাদের কথা জানতে চাই। মনের বেদনা আপনারা প্রকাশ করুন আমাদের কাছে, ভারমুক্ত হন, ভালো থাকুন, এটাই চাই। কিন্তু সমস্যার সমাধান কতটুকু এই অপ্রিয় সত্যের মাধ্যমে আমরা করতে পারি সেটা গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমরা শুধু শুনতে চাই। আপু ভালো থাকি কিভাবে? ওই হারামজাদা নাজমুল আমার ভালোবাসার বউকে নিয়ে চলে গেছে, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, একেবারে এলোমেলো করে দিয়েছে, আমার সংসার এলোমেলো করে দিয়েছে। কিভাবে ভালো থাকি? সরি, মনে কিছু নেবেন না। আসলে ঠিক আছে, আমি শুরুতে বলেছিলাম যে আমরা কথা বলবো একজন বাবার সাথে। তিনি শুধু বাবা নন, তিনি একজন স্বামী হিসেবেও আজ তার মনে দুঃখের কথা বলতে এসেছেন। না, আমি কিছু মনে করছি না, তবে আমরা একটু সংযতভাবে কথা বলার চেষ্টা করব। আর এই যে শব্দটা বললেন সন্ত্রাসী, আমি চাই না যে এই ধরনের কোনো অপ্রীতিকর শব্দের ব্যবহার যা কিনা পরবর্তীতে আপনার জন্য বুমেরাং হয় বা আপনার জন্যেই ক্ষতিকারক হয়। সুতরাং আমরা ওইভাবেই কথাটা এগুলে বেটার। আমার বউকে নিয়ে চলে গেল, আমার সংসারটা ভেঙে দিল, আমার জীবনটা একদম বিষিয়ে তুলেছে। আমি আসলে প্রতি মুহূর্তে নাজমুল কি আপনার স্ত্রীর বন্ধু ছিল? জি, আমার স্ত্রীর বন্ধু আসলে পরে হলো। আসলে অ্যাকচুয়ালি নাজমুল ছিল আমার বন্ধু। আপনার বন্ধু? আমি যখন এই শহরে আসি, সেই নাজমুল
এ কথাটা বলা উচিত। এই নাজমুল কিন্তু আমার সুখে দুঃখে সব কিছুতে ছিল। আচ্ছা, সে আমার ফ্যামিলি মেম্বারের মতো ছিল। আমি যদিও বা মনস্তাত্ত্বিক দিক থেকে সে আমাদের একটু আলাদা ছিল, কিন্তু আমি আসলে বন্ধু হিসেবে তাকে মেনে নিয়েই চলতাম। ম্যানি ম্যান ম্যানি মাইন্ড। বন্ধুই, বয়স, স্ট্যাটাস বা অর্থনৈতিক বিষয় কোনো কিছু এখানে কাজ করে না। বন্ধুই। ঠিক তেমনই একজন বন্ধু নাজমুল ছিলেন আপনার। জি, আমার যে সুখের জীবন, সেই সুখের জীবনটা তো এলোমেলো করে দিল। আমি এখন দুর্বিষহ জীবন যাপন করছি। আমি সম্প্রতি না, আমি আমার কলি, আমার বউ, আপনার স্ত্রীর নাম কলি, সে কিভাবে নাজমুলের কাছে গেল আমার মাথায় কাজ করে না। কারণ সে একজন মাদক ব্যবসায়ী। এটা কেউ না জানলে আমি বেশ ভালো করে জানি। আমার এখানে একটা কথা আছে, প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি দুটো শব্দ ব্যবহার করেছেন, একটি হলো সন্ত্রাসী আর একটি হলো মাদক ব্যবসায়ী। তা এমন একজন মানুষ আপনার বন্ধুটা হলো কিভাবে, মানে বন্ধুত্ব হলো কিভাবে? মানে যদি আপনি বলছেন যে আপনি একজন পরিশ্রমী মানুষ, আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি, দুই মেরুর মানুষ, আর যখন দেখি যে আমার বন্ধু একটি ক্ষতিকারক, যা সমাজের বা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক কাজ করছে, সব থেকে বড় কথা মানুষের জন্য ক্ষতিকারক কাজ করছে, সে কিভাবে তার সাথে, মানে সে কিভাবে আমার বন্ধু হয় বা আমার বন্ধুত্ব তার সাথে রক্ষা করাটা উচিত কিনা, এটা নিয়ে কি আপনি আগে কখনো ভেবেছেন? আপু, যে বলেছিলাম যে সে আমার সুখে দুঃখে এই শহরে সবার আগে এগিয়ে এসেছে। এই দিক থেকে এইটা চিন্তা করে আমি কখনোই তাকে আমার বন্ধুত্বের আসন থেকে কখনো সরাতে পারিনি। আর আপনি একটা কথা বললেন যে আমি খুব পরিশ্রমী। আসলে আমার ওয়াইফ কলিকে নিয়ে আমি খুব সুখে থাকবো বলে দিনে 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করতাম, যেন আমার সুখটা আরো ভালো সুখী জীবন হোক। পেশাগতভাবে এই যে পরিশ্রমের কথা বলেন, পেশাগতভাবে আপনি আসলে কি করেন? আমি ব্যবসায়ী। আমি আসলে সাপ্লাই দিতাম। আমি ওই বিভিন্ন কোম্পানিতে প্রিন্টিং ম্যাটেরিয়াল সাপ্লাই দিতাম। আচ্ছা, আপনার প্রিন্টিং এর বিজনেস? জি, প্লিজ। তারপর এখন আমার জীবনটাকে তো এলোমেলো করে দিল আপা। আমি যে দুর্বিষহ জীবন যাপন করছি, এই জীবন থেকে আসলে স্বাভাবিক জীবনে আমি ফিরতে পারছি না। আমার এই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যদি কিছু একটু সাজেস্ট করেন। আমি তো সাজেস্ট করার কেউ না, তার আগে একটি বিষয় জানা দরকার যে আপনার স্ত্রীর সাথে নাজমুলের বন্ধুত্ব হয়েছে, তারপর নাজমুল তাকে, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে নাজমুল তাকে নিয়ে চলে গেল, নাকি আপনার স্ত্রীরও সদিচ্ছা ছিল? আসলে আমি বুঝতে পারিনি। নাজমুল তো ছিল আমার ফ্যামিলি মেম্বারের মতো। সে আমাদের বাসায় আসতো, আমার ওয়াইফও তাকে রান্না বান্না করে খাওয়াতো। খুব স্বাভাবিক জীবনযাপন, যেটা নর্মালি হয় একটা পরিবারে। জি। তো নাজমুল অবশ্য আমার ওয়াইফের রান্নায় খুব প্রশংসা করতো। তা আমি আসলে অত গভীরে ভাবিনি। তখন আমি পরে বুঝলাম যে আসলে ওই প্রশংসা করার পেছনে কারণটা এই ছিল। না ভাই, এটা আমার মনে হয় যে একটু কখনো কখনো আমরা ভুল বুঝি। যার রান্না ভালো, সেটা আপনি আপনার স্ত্রীর রান্নারও প্রশংসা করতে পারেন, ঠিক তেমনি নাজমুলও হয়তো প্রশংসা করেছে। বিষয় সেটা না, ওই বিষয় যেটা হয়েছে যে তাদের দুজনের মধ্যে এই যে সম্পর্কটা হলো, আমি যেটা বলছিলাম স্পেসিফিকভাবে, শুধু প্রশংসা করলেই তার সম্পর্ক তৈরি হয় না। তার মানে দিনে দিনে জিনিসটাকে গভীর হয়েছে, আপনি বুঝেননি? না, আমি বুঝিনি। আমি আসলে তাকে তো অবিশ্বাস করতেই পারতাম না কখনো। মানে এতটাই সে আমার কাছের ছিল যে আমি কখনো অবিশ্বাসই করতাম না, আর ওই ধরনের কিছুই ভাবতাম না, মাথায় নিতাম না। এটাই ছিল হয়তো আমার ভুল আপা। আমি প্রতি মুহূর্তে একটা জিনিস ভাবতে যাচ্ছি, কিন্তু পারছি না, সামনে এগোতে পারছে না। আমার এত বাধা হয়ে এসেছে, উনি আমার পিছু লেগে আছে। এই যে আপনি এত কষ্ট পেয়েছেন, এত বিপদ বলছেন, আপনি কি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো চেষ্টা করেছেন ভাই? জি, আমি চেষ্টা করেছি। তারপর? কিন্তু নাজমুল কখনোই কলিকে দিতে চায়নি। কলি, উনি কি আসতে চান? সেটা হয়তো কলি বলতে পারবে, কিন্তু আমি তাকে চাই। আর চাই বলে আমি একটা কাজ করেছিলাম। নাজমুলের বোনকে আমি বিয়ে করেছিলাম। জি, নাজমুলের বোনকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু নাজমুল যখন বলে যে আমার বোনকে বিয়ে করেছে, আমার বোনকে তুই ফিরিয়ে দে,
ইয়ে করে দে, তুই বিয়ে করলি কেন? তা আমি একটা শর্ত দিই, আমি বলি কলিকে তুই ফিরিয়ে দে, আমি তোর বোনকে আমি ফেরত দিব। এখন আপনি কি মনে করেন, আপনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি জানি না আমি সঠিক নিয়েছি কি না, কিন্তু আমার ভালোবাসার জায়গা থেকে আমি ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চাই। আমি আমার সংসারকে, আমার সুখকে আবার স্বাভাবিক জীবনে নিয়ে যেতে চাই। আপনি এই যে বললেন না যে জানি না আমি সঠিক কাজটি করেছিলাম কিনা, যদি আপনি সঠিক কাজটিই করে থাকতেন তাহলে আজ এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনি উপস্থিত হতেন না। তার মানে আপনি নিজের ভুলটি বুঝতে পেরেছেন যে আপনি ভুল করেছেন, কারণ এভাবে তো আসলে আরেকজন মানুষকে ফিরিয়ে নেওয়া যায় না বা ফিরে আসে না। বিনিময় প্রথা সে বহু যুগ আগের, আর বিনিময় প্রথা বর্তমানে যেটা, আমি আপনাকে পে করব, আপনি আমাকে মানে একটা দ্রব্য বা সামগ্রী আপনি আমাকে দিবেন। মানুষ তো দ্রব্য না বা সামগ্রী না। এখানে কোনো বিনিময় প্রথার মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষকে দিবে আর একজন নিবে। আপা আমি আসলে একটা জিনিস উপলব্ধি করতাম, এটা তো ভুল তো করে ফেলেছেন একটা। না আমি ভুলটাই এক্সপ্লেন করছি, যে একটা জিনিস উপলব্ধি করতাম যে আমি আমার কলিকে ফিরে পাওয়ার জন্য হয়তো নাজমুলের বোনকে যদি আমি নিয়ে এসে বিয়ে করি, নাজমুল কখনো এটা অ্যাকসেপ্ট করবে না। আর নাজমুল যখন অ্যাকসেপ্ট করবে না তখন হয়তো কলিকে আমাকে ফেরত দেবে। কিন্তু আমি দেখলাম যে না, জিনিসটা আরো খারাপের দিকে যাচ্ছে। আপা সে আমার পিছে এতটাই আমার মানে আঠা হয়ে লেগে আছে আমার জীবনে, প্রতি মুহূর্তে সে আমাকে নানাভাবে নানা দিক থেকে হুমকি দিচ্ছে। আমি জীবনের ঝুঁকি মনে করে আমার রাতের ঘুম হয় না। আমি কি করব, কি কাজ করব, আমার জীবনের যে স্বাচ্ছন্দ্য বোধ, আমার জীবন জীবিকার যে কাজ, আমার যে পেশা, সব কিছু স্থবির হয়ে গেছে। আপনি বাবা, সন্তান কি কলির ঔরসজাত সন্তান নাকি পরবর্তী স্ত্রীর? না, আমারই সন্তান। মানে কলির সন্তান? কলির সন্তান। কলির সাথে আপনার ডিভোর্স তো হয়ে গেছে? আমি ডিভোর্স দেইনি, তবে কলি আমাকে বিয়ের পরে তালাক দিয়েছে। মানে নাজমুলের সাথে বিয়ের পর? জি। সেটা কত মাস হয়েছে? সেটা কয়েক মাস হলো। মানে 3 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, 3 মাস পূর্ণ হয়েছে। তাহলে তো আইনত আপনারা ডিভোর্সড। তারপরেও আপনি চান কলি ফিরে আসুক। জি। আপনার ভালোবাসার স্ট্রেংথ এত যদি পাওয়ারফুল হয়, তাহলে কেন কলি চলে গেলেন? আপা আমার মনে হয় কলিও এখন উপলব্ধি করছে যে সে জীবনে বড় একটা ভুল করেছে। কেন আপনার এটা আপনি কিভাবে উপলব্ধি বা অনুভব করছেন? কারণ নাজমুলের মতো একটা ছেলের কাছে কোনো মেয়েই নিরাপদ না, কোনো মানুষই নিরাপদ না। সে এতটাই ভয়ঙ্কর, এতটাই অপরাধ জগতের সঙ্গে জড়িত যে তার কাছে যে কেউ শান্তি পাবে বলে আমার মনে হয় না। কিন্তু তার তো পাওয়ার আছে, সে তার পাওয়ারের কারণেই তো নিজেকে অনেক মানে কি বলবো, প্রভাবশালী মনে করছে বা শক্তিমান মনে করছে, বা তার একটা সাহস আছে, সেটা সে ফিল করছে। হ্যাঁ, সে ফিল করছে, কিন্তু আপা তার ওয়াইফ, আমার যে সাবেক বউ ছিল, এর মধ্যে আমি মাঝখানে বারবার থামাচ্ছি এই কারণে যে আমি আসলে কৌতূহলী হয়ে যাচ্ছি। আপনি যে বলছেন যে নাজমুলের সাথে সুখে থাকবে কিনা, এটা আপনি উপলব্ধি করছেন, কিন্তু কলি কি আপনার সাথে যোগাযোগ করেছে বা এই ধরনের কিছু জানিয়েছে? না, কলি এই ধরনের কিছু জানায়নি। আর কলি হয়তো সেই সাহস বা সেই সুযোগ পাবে না, কারণ নাজমুল এমন একটা ছেলে, সেই সুযোগ দেবে না। রাজন সাহেব, নাজমুলের যে বোনটাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, তিনি কেমন আছেন? আমি তো মনে করি যে আমি একজন ভালো মানুষ। আমার কাছে কোনো মানুষ খারাপ থাকবে এটা হয়তো মানে জানি না আমি, তবে আমার উপলব্ধি সে ভালো আছে। এবং আমি তাকে বিয়ে করার পরে যে উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছিলাম, এখন আমি দেখছি সেই উদ্দেশ্যটা সফল হবে না। এখন আপনি কি তাকে জানিয়েছেন যে আপনি এই কারণে তাকে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি আমাকে যখন থ্রেট করে, শাসায়, বলে, আমি তখন তাকে প্রত্যুত্তরে বলেছি, আমার কলিকে তুই ফেরত দিবি, তোর বোনকে তুই নিয়ে যাবি। আমি এটা একাধিকবার বলেছি। ভিকটিম হলো কে বলেন তো? এই মেয়েটা। একটা ভুল, অবশ্যই কলিও ভুল করেছে না নাজমুল ভুল করেছে সেটা আমরা পরে জানতে পারবো, কিন্তু
কলিকে পাওয়ার জন্যে, ডিভোর্স লেটার পাবার পরও তার মানে তাকে আবার জীবনে ফিরিয়ে নেবার জন্যে আপনি কিন্তু একাধিক ভুল করে ফেলেছেন। আসলে আপা আমি আপনার নিজের জীবন আপনি একদম পুরো একটা হুমকির মুখে রেখেছেন, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। আপা আসলে আমি কি করতে পারি বলেন, আমি এতটাই মানে বিধ্বস্ত জীবনযাপন করছিলাম, আমি প্রতি মুহূর্তে ইনডিসিশনে থাকি, আমি আসলে কি করব। আমি নিরুপায় হয়ে তখন আমি একটা উপায় বের করলাম যে আমি হয়তো এই কাজটা করলে আমাকে আমার কলিকে ফেরত দেবে। আমাদের আসলে এখন কলির সাথে কথা বলা উচিত না, তার আগে নাজমুলের সাথে কথা বলা উচিত। কলিরটা জানবো পরে, আগে আপনার মানসিকতা যেহেতু জানলাম, আপনার অবস্থা জানলাম, অবস্থান জানলাম, নাজমুলের আবেগ অবস্থান সেটা জানার পরে বুঝবো আসলে কলির কথা কি হতে পারে বা কলি কেন এটা করেছে। তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি, আবেগ নয়, মস্তিষ্ক খাটানো বেশি জরুরি। আবেগতাড়িত হয়ে মানুষের ভুল হবার সম্ভাবনা যতটা বেশি থাকে, মেধা খাটালে সেটার সম্ভাবনা অনেক কম থাকে। আর তাই নিজের কথা শুধু ভাবলে হবে না, সন্তানের কথা ভাবতে পারতেন রাজন সাহেব, ভাবতে পারতেন কলিও একটা মানুষ, তার কথা চেষ্টা করতে পারতেন তার সাথে কথা বলার জন্য। কিছু না হলেও এখন যে স্ত্রী আছে তার সাথেও তো ভালো থাকতে পারতেন, কিন্তু না, ভুল একটাই, আবেগকে আপনি বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন রাজন সাহেব। যদি আমি ভুল না করি, আমি কি ঠিক বললাম? হয়তো এখনো বলে হয়তো, দেখা যাক এই হয়তোটাই সামনেই কতটা সঠিক হয়ে আসে। কথা বলবো নাজমুলের সাথে, একটু অপেক্ষা করতে হবে রাজন সাহেব। শিওর। সুপ্রিয় দর্শক, অপ্রিয় সত্যের স্টুডিওতে এখন উপস্থিত আছেন নাজমুল সাহেব, যার সম্পর্কে আমরা এতক্ষণ অনেক কিছু শুনলাম, কিন্তু তার মুখ থেকে তার সম্পর্কে শুনি। নাজমুল সাহেব, জি আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ভেরি গুড। আমি সবসময় আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি এখন পর্যন্ত সব ঠিকঠাক। লাইফ একদম সুন্দরভাবে এগোচ্ছে? হ্যাঁ, এগোচ্ছে। আপনার বন্ধু ছিলেন রাজন সাহেব? হ্যাঁ, রাজন আমার বন্ধু ছিল। আপনাদের বন্ধুত্বের কথা শুনতে চাই। রাজন আমার খুব কাছের বন্ধু ছিল। হুম। এই শহরে যখন প্রথম ও গ্রাম থেকে আসে, তখন ওর পাশে কেউ ছিল না। কাছের বলতে বা থাকে না, বাইরে থেকে কোনো মানুষ যখন নতুন কোনো শহরে আসে, তখন কিন্তু অনেক পরিচিত মানুষও দূরের হয়ে যায়। বাট সেই সময়টায় ওকে আমি টোটালি সাপোর্ট দিয়েছি সব দিক থেকে। ওর যা যা প্রয়োজন বা ওর কি কি দরকার, সেই সাপোর্টগুলো আমি ওকে দিয়েছি। কিন্তু আসলে দিয়ে আমার লাভ হয়নি ওর মতো মানুষকে। আসলে আপনি আসলে কি করেন? আমি ব্যবসা করি। রাজন সাহেবকে কি ব্যবসায় আপনি দাঁড় করিয়েছেন? মোটামুটি বলতে পারি, কাইন্ড অফ, মানে ব্যাকআপ হিসাবে অনেক সাপোর্ট করেছেন। লাভ হয়নি বা আপনার বন্ধুত্ব নিয়ে এক ধরনের হতাশা আছে, সেম হতাশা তো আসলে রাজন সাহেবের মধ্যেও দেখলাম। তার স্ত্রীকে নিয়ে, আপনাকে নিয়ে এক ধরনের ভয়ঙ্কর হতাশা। রাজুর কি আমার নামে আপনার কাছে কোনো বিষয়ে কমপ্লেন করেছে? কমপ্লেন না, বিষয় যেটা হয়েছে যে এই যে এত ভালোবাসা, এত ভালো বন্ধুত্ব, সেখানে বন্ধুর স্ত্রী এখন আপনার স্ত্রী। আসলে আমি যে কি বলবো আপু, ওকে আমি পেলে শেষ করে দিতাম। না না, কোনো দরকার নেই মানুষ শেষ করা কোনো। আমি এই বিষয়টা আসলে সবাইকে জানাইতে চাইতাম না। এই বিষয়টা একান্তই পারিবারিক একটা বিষয়। আমি চাই না সমাজ বা আইনের কেউ এই বিষয়টাতে নাক গলাক। আমি কিন্তু সমাজ বা আইনের কেউ আমাকে মানে ওইভাবে দেখবেন না। আপনারা আপনাদের মনের কথা আমার সাথে শেয়ার করেন, করে হালকা হন, এবং একদম সেম ঘটনা হয়তো এই সমাজে, এই রাষ্ট্রে আরো একাধিক হচ্ছে, যেগুলো আমরা এই একটি ঘটনার সাথে বা মাধ্যমে বলতে চাই এগুলো ভুল আর এটাই সঠিক, আর তাই এটা অপ্রিয় সত্য। জি, ও তো একটা অমানুষ। আমার কাছে ওকে কখনোই মানুষ মনে হয় না। কেন? আমি ওর অনেক কাছের একটা বন্ধু, আমাদের তো পারিবারিকভাবে সম্পর্ক ছিল। ও আমার পরিবারে উঠা বসা করতো, ওর পরিবারে আমি উঠা বসা করতাম। সেই সূত্র ধরে আমার কাছে মনে হয়েছে ও একটা অমানুষ, কারণ আমি সরাসরি ওর অনেক অপকর্মের সাক্ষী। হ্যাঁ, ও
ওর ওয়াইফকে কিভাবে যে নির্যাতন করত সেটা একমাত্র আমি দেখেছি, আমি নিজে সাক্ষী। ওর ওয়াইফ কলি কিন্তু খুব ভালো একটা মেয়ে, হ্যাঁ, ও কি করেনি ওর জন্য, সবকিছু করেছে, কিন্তু দিন শেষে সে এসে কি করতো, বাইরের বিভিন্ন ঝামেলাগুলো নিয়ে বইয়ের উপরে নির্যাতন করতো। ও একটা নির্যাতনকারী, ও কখনোই ভালো মানুষ না। আপনি চাইলে মানে কলিকে জিজ্ঞেস করতে পারেন, কলির শরীরে এখনো তার দেয়া প্রচুর পরিমাণে আঘাত আছে। ও কিভাবে ভালো মানুষ হয়? ও তো আমার কাছে একটা অমানুষ। আর তাই আপনার এবং কলির একটা সুসম্পর্ক তৈরি হয়? এটা বিষয়টা হচ্ছে এমন, আমি তো ওর খুব কাছের বন্ধু ছিলাম, ওর বাসায় যাইতাম। ও যেভাবে কলির সাথে অন্যায় অত্যাচার করতো বা জুলুম করতো, হ্যাঁ, এটা আমি আসলে নিতে পারতাম না। আমি ওকে অনেক বুঝিয়েছি। একজন ভালো বন্ধু হিসেবে তাকে যতটুকু বোঝানোর দরকার ছিল আমি তার থেকে বেশিটাই বুঝিয়েছি। আমি চেয়েছিলাম যে তারা সুন্দরভাবে সংসার করুক, হ্যাঁ, তাদের মধ্যে ঝামেলা না হোক, ঝগড়া না হোক, কিন্তু আসলে সে কখনো বুঝেই ওঠেনি। হ্যাঁ, সে আমার সামনেও তার ওয়াইফের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার এবং গায়ে হাত তোলা এবং নির্যাতন যাকে বলে নির্যাতনটা সে করতো। এই যে আমি এখানে একটু আপনাকে থামাতে চাই, এই ক্ষেত্রে তো আপনি একজন মানুষ হিসাবে, জি, আপনি তো চাইলেই বা চেষ্টা করলেই পারতেন যে দুজন হাজব্যান্ড ওয়াইফের মিউচুয়ালি ডিভোর্সড হয়ে যাক। আপনারা তো এভাবে দুজন, মানে আপনি কলিকে নিয়ে এভাবে না চলে এলেও পারতেন, কারণ সে একজন সন্তানের মা। আমি কলিকে নিয়ে চলে এসেছি বিষয়টা তেমনও না। হ্যাঁ, কলি স্ব ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে এসেছে এবং দেন তারপরে আমি তাকে বিয়ে করেছি। বিষয়টা এমন ছিল। সিরিয়াসলি? অবশ্যই তাই। কলি যদি তার কাছে সেভই মনে করতো নিজেকে, আগে কলি ডিভোর্স লেটার পাঠিয়েছে, তারপর নাজমুলের সাথে কলির বিয়ে হয়েছে। অবশ্যই বিষয়টা তেমনই। আর কলি যদি আমাকে সেভ নাই মনে করতো তাহলে কেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসবে? আর এই কারণেই, এই প্রতিশোধ নেবার কারণেই, এই যে আমার বন্ধু ছিল, বন্ধু বলতেও আমার এখন খুব খারাপ লাগে, সে আমার ঘরে অশান্তি ঢুকিয়ে দিয়েছে, হামলা চালিয়ে ফেলেছে। হামলা? হ্যাঁ, সে আমার পরিবার নষ্ট করে ফেলেছে। আপু, প্রেম করা কি কোনো অপরাধ? আমি আমার জায়গা থেকে 100% ক্লিয়ার। হ্যাঁ, আমি এমন কিছু করিনি যেটা অন্যায়। কলি অবশ্যই তার সাথে ভালো ছিল না, খুব অশান্তির মধ্যে থাকতো। সে তাকে সবসময় মানসিক অশান্তির মধ্যে, নির্যাতনের মধ্যে রাখতো। আর আমি সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে সুন্দর জীবনের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য এবং তাকে আগলে ভালোবেসে রাখার জন্য তাকে আমি বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি। কিন্তু এই যে হামলার ব্যাপার যেটা বললেন, সেটা কোনটা, মানে কি ধরনের হামলা? রাজন খুবই অন্যায় করেছে। সে মানে আমার আপন ছোট বোনকে সে গুম করেছে। গুম? হ্যাঁ, গুম করেছে। যেহেতু আমার পরিবারের কেউ জানতো না, বিষয়টা আমি নিজেও জানি না, সে সবাইকে লুকিয়ে আমার ছোট বোনকে নিয়ে উধাও হয়ে গেছে এবং তাকে গুম করে রেখেছে। আমার বোনের বয়সটা মাত্র 22, ওর থেকে অনেক ছোট। ও তো আমার সমবয়সী। আমি কখনো ভাবিনি যে ও এই কাজটা করবে। ও তো আমার বোন, ও তো বোন বলে ডাকতো। আমি তো কলিকে নিয়ে গেছি ভবিষ্যৎটা তার ভালোর জন্য বা তাকে এই অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু সে কিভাবে পারলো আমার ছোট বোনকে তুলে নিতে? আমি তো এখন প্রত্যেকটা মুহূর্ত আমার অনেক টেনশন হয়। সে তো কলিকেই কখনো ভালো রাখেনি, সে আমার বোনকে কিভাবে ভালো রাখবে? আমি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। ও তো একটা অমানুষ। ভাই, আসলে কি আপনার বোনকে তুলে নিয়ে গেল বা আপনার বোনকে কি বলে এটাকে কিডন্যাপ করে নিয়ে গেল? আপনার বোন যে রাজনের প্রতি দুর্বল ছিল না, এটা আপনি 100% শিওর? আমি 100% শিওর যে আমার বোন ওর উপর দুর্বল ছিল না। তাহলে মানে সম্ভব হলো কিভাবে? রাজন এটা প্রতিশোধ নিয়েছে আমার উপরে। এটা সম্পূর্ণ সে প্রতিশোধ, হিংসায় জ্বলছে। সে আমার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে আছে। আপনি বিশ্বাস না হলে আপনি রাজনকে ডাকতে পারেন, রাজনের সাবেক ওয়াইফ, মানে আমার ওয়াইফ বর্তমান যে কলি, আপনি তাকে ডাকেন, তার কাছ থেকে জিজ্ঞেস করেন, সরাসরি তাদের মুখে শোনেন। রাজন তো একটা অমানুষ, এটা শুধু আমি না, তা কলিও বলবে যে সে একটা অমানুষ।
আর আমি তো এখন ভীষণ চিন্তিত আমার ছোট বোনকে নিয়ে, যে আমি অন্য একটা মেয়েকে বাঁচানোর জন্য, তাকে সুন্দর জীবন দেওয়ার জন্য তার কাছ থেকে তাকে নিয়ে আসছি, কিন্তু সে কি করলো? নাজমুল ভাই বা নাজমুল সাহেব তিনি ছিলেন আপনার বন্ধুর স্ত্রী। জি, আপনি তো এই মেয়েটাকে অন্য কারোর সাথেও বিয়ে দিয়ে দিতে পারতেন। দিতে পারতাম। এটা আমি যে জোর করে করেছি বিষয়টা এমন না। কলি নিজে মনে করেছে আমার কাছে সে সেভ, বা আমার উপরে সেই ভরসা বা বিশ্বাসের জায়গাটা সে পায়, সেজন্য কলির ইচ্ছাই সেটা হয়েছে। নাজমুল সাহেব আপনি তো চাইলেই এই যে গুম বা কিডন্যাপের কথা বললেন, আইনের আশ্রয় নিতে পারতেন, কেন নেননি? সেটার পেছনেও একটা রহস্য আছে। সব যখন আপনাকে বলে ফেলেছি সেটাও বলতে আর আপত্তি নেই। কলির একটা বাচ্চা আছে ওর ঘরে। হ্যাঁ, শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি এমন কিছু করি নাই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমার বোন, ও তো ছোট, ও মানসিক প্রতিবন্ধী, ওর বোঝাপড়ার জায়গাটা বা ভাবনা চিন্তার জায়গাটা নাই। ও আসলে ওর কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে এই বিবেচনা করার মতো ক্ষমতা ওর নেই। তাই আমি চাই না নতুন করে আর কোনো ঝামেলায় আমার বোন পড়ুক। এটার একটা সুষ্ঠু সমাধান চাই আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি এটার একটা সঠিক বিচার করেন। আপনার বোন স্পেশাল চাইল্ড, জি, তাকে কিভাবে এইভাবে রাজন সাহেব এরকম একটা... ও একটা অমানুষ। আমি চাইলে না, অমানুষ না ভাই, আসলে মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তখন আসলে অনেক ভুল করে ফেলে, আপনি ওইভাবেই দেখেন। কিন্তু বোনটাকে নিয়ে আমি কিন্তু চাইলেই ওকে যে কোনো মুহূর্তে বাতাসের সাথে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি। কারণ আমি যে ব্যবসা বাণিজ্যগুলো করি বা আমার যে সার্কেল, আমার যে আধিপত্য, আমার পরিবার বংশ সব মিলিয়ে, ও কিন্তু আপনাকে কিন্তু প্রথমেই বললাম, ও এই শহরে এসে আমার সাপোর্টেই কিন্তু ও আজকে ওর জায়গাটায় দাঁড়িয়েছে। চাইলে কিন্তু আমি যে কোনো সময় ওকে বাতাসের সাথে উড়িয়ে দিতে পারি। এটা আমার কাছে কিন্তু কোনো বিষয় না। উনি দুটো শব্দ বলেছেন, আপনি সন্ত্রাসী, আপনি মানে ড্রাগ সেলার। না, এটা পুরোটাই ভুল। আমি একজন প্রতিবাদী মানুষ, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সেটা যদি কারো কাছে সন্ত্রাসী মনে হয় তাতে আমার কোনো যায় আসে না। আপনি আমার বিষয়ে জানতে পারেন, আপনি ডাকেন না, আপনি ওর ওয়াইফকে ডাকেন, ওকে ডাকেন। কখনো এমন কোনো ভাইব্রেশন দিয়েছে যে সে তার হাজবেন্ডের কাছে যেতে চায়? সে যাইতে চাইলে তো আমি নিজে তাকে গিয়ে দেখে আসবো। আমি তো খুব স্বাধীন চেতা মানুষ, আমি তো ওই টাইপের মানুষ না যে তাকে আটকে রাখবো। সে যদি এখনো, আমি আপনাকে বলছি, সে যদি তার সাবেক স্বামীর কাছে ফিরে যেতে চায়, আমি নিজে তাকে পৌঁছে দিয়ে আসবো। আপনি তাকে ডাকেন, তার সাথে কথা বলেন। আপনি কলিকে কতটা ভালোবাসেন? অবশ্যই অনেক ভালোবাসি, না হলে তো তাকে এই অবস্থা থেকে আমার কাছে নিয়ে আসতাম না। অবশ্যই তার ভবিষ্যতের কথা চিন্তা করে, তার অতীতের কথা চিন্তা করে তাকে ভালোবেসে আসলে আগলে রাখতে চাই আমি। আমি খুব দ্বিধান্বিত হয়ে পড়লাম, মানে নাজমুল সাহেব, আমি দ্বিধান্বিত হয়ে পড়লাম। আমার মনে হয় একটা শব্দ আমি ব্যবহার করি, শব্দটা আপত্তিজনক সম্ভবত নয়, কিন্তু আমি সঠিক শব্দটা এখন খুঁজে পাচ্ছি না। ক্রস চেক করতে চাই আপনার সম্পর্কেও, রাজন সাহেব সম্পর্কেও। একদম আমি বললাম করতে চাই ক্রস চেক। কলির সাথে কথা বলবো। অবশ্যই আপনি বলবেন, না হলে কিভাবে বুঝবেন যে আমি ভালো না খারাপ? না মানে আমার বিষয় অবশ্যই ভালো বা খারাপ একটা মানুষের মধ্যে থাকে, এটা একদম মানুষের মানে পারফেক্ট চরিত্র। একটা মানুষ কোনোদিন যদি অনেক ভালো হয় তাহলে তো তিনি ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহর দুনিয়ায় আমাদের সবার মধ্যেই দোষ ত্রুটি, ভালো মন্দ সবকিছু থাকে। সুতরাং ওটা বিবেচনা করার জন্য আমি কেউ নই, কিন্তু আপনার দ্বারা একজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরেকজন মানুষের দ্বারা, সেটা কতটা এবং কেন সেটা জানার জন্য অবশ্যই একটি তৃতীয় পক্ষ বা থার্ড আই প্রয়োজন হয়। অবশ্যই সেটা আমি নিজেও চাই যে ওর রূপটা মানুষের সামনে আসুক এবং আপনার মাধ্যম দিয়ে আসুক। হ্যাঁ, এবং ভুল আমি না সে। কলিকে ডাকলেই তো সেটা বোঝা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, এখন ডেকে নিব কলিকে। কলি সম্ভবত আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আর আজকের অপ্রিয় সত্যটা খুব বেশি অপ্রিয় হয়ে যাচ্ছে না, এটাও একটা বাস্তবতা। স্বীকার করেন
চায় না করেন। সুপ্রিয় দর্শক, কলি যেই মানুষটাকে নিয়ে সেই শুরু থেকে আমরা কথা বলছি, সেই মানুষটা ঠিক এই মুহূর্তে অপ্রিয় সত্য অনুষ্ঠানের সেটে। কলি, আপনি কেমন আছেন? জি আপু, ভালো আছি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে সেই ভালোটা হয়তো এখন অনেকের সহ্য হচ্ছে না, হিংসে হয় আমাকে দেখে। আসলে আমার শুরুটা হয়েছে তো একজন খারাপ লোকের হাত ধরে, অ্যান্ড সেটারই ভুক্তভোগী, আর কিছুই না। তবে আমি এত কিছু জানতে চাই না, এত কিছু আমার কোনো কিছুর দরকার নেই। আমি শুধু মুক্তি চাই, এগুলো থেকে আমি মুক্তি চাই আপু। মুক্তি চাই? মুক্তি চাই বললে কি মুক্তি পাওয়া যায়? পাওয়া তো যায় না কলি। কেন পাওয়া যায় না আপু? এটা কেমন কথা বললেন? কেন মুক্তি পাওয়া যায় না? কেন মুক্তি পাওয়া যাবে না? কেন হলো এত কিছু? আপনার আগের জীবন মানে সেটা কেমন ছিল? আমি তো সেগুলোই জানতে চাই। আপনাকে কষ্ট দেবার জন্য আমি বলি নাই, আমার প্রশ্নটা ঠিক এটাই ছিল। জি, আপনার সব প্রশ্নের উত্তর দিব। আপনার যা যা প্রশ্ন আছে আপনি বলেন, আমি একটা একটা করে উত্তর দেব। আপনি কেন চলে আসলেন নাজমুলের সাথে? আগের জীবনটা কেমন ছিল আপনার? আপনার প্রশ্ন হচ্ছে আমি কেন চলে আসলাম আর আমার আগের জীবন কেমন ছিল। তাহলে শুনেন, আমার আগের জীবন নরকের মতো ছিল। ওই যে আমার আগের যে স্বামী, একটা পশু, ওর চেয়ে হচ্ছে রাস্তার মানুষ অনেক ভালো। কেন, কি কারণে আপনি তাকে পশু বলছেন? সে আমাকে অনবরত নির্যাতন করত, মারধর করত, গালাগালি করত। সে গালাগালি তো করতো, সে মানুষের সামনে পর্যন্ত আমাকে ছোট করে কথা বলতো। কে থাকতে চাবে এভাবে, আপনিই বলেন? তাই ছেড়ে দিচ্ছি। আপনাদের কি মানে ভালোবাসার বিয়ে ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, পারিবারিকভাবে বিয়ে ছিল? না, পারিবারিকভাবেই ছিল। তবে আমরা তো মেয়ে, আমরা গরিবের সন্তান, সবসময়ই চাই যে ভালো থাকতে, একটু ভালো মন্দ খেয়ে স্বামী সংসার করতে। পরিবারকে জানাননি? পরিবারকে জানাইছি। পরিবার বলে স্বামীর সংসার তার আসল সংসার, ওইটাই তার আসল ঠিকানা। নাজমুলের সাথে বিয়েটা কি আপনার পরিবার মেনে নিয়েছে? না, কেউ মেনে নেয়নি। তবে আমি তো সুখে আছি, এটাই আমার জন্য অনেক কিছু। আচ্ছা কলি, আপনি কিছু মনে না করলে, আপনার একজন সন্তান আছে, তাকে ফেলে রেখে আপনি এইরকম ভাবে মানে নাজমুলের সাথে আরেকটা জীবন শুরু করার কথা চিন্তা করলেন? মানে কিভাবে সাহসটা করলেন কিভাবে? সাহস? আমি তো ছিলাম একটা বন্দির জীবন, খাঁচার পাখি। পাখি কি বা খাঁচায় আটকানো যায়? চায় না। তেমন আমিও অনেক কষ্ট করে ছুটছি। আর সন্তানের কথা বলতেছেন, সন্তান দিয়ে কি হবে যদি আমি না বেঁচে থাকি? যদি আমার সংসার, যে আমি শান্তি না পাই, তাহলে সংসার দিয়ে কি করব আর বাচ্চা দিয়ে কি করব? নাজমুলকে কেন আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন? নাজমুল সে অনেক ভালো একটা মানুষ। আর আমার যে স্বামী, আমার ছিল, হ্যাঁ ছিল, ওই তো ছিল আর কি, রাজন স্বামী রাজন, সে এতটাই পশু, আমি তো বারবার তার নাম নিতে গেলেও আমার ঘৃণা আসে। সে আমাকে মারতো, বরঞ্চ সে হচ্ছে নাজমুলের সামনে মারতে আরো বেশি ভালোবাসতো, বেশি পছন্দ করতো। মানে বিষয়টা কি এরকম যে আমি বউ পেটাচ্ছি বা বউকে শাসন করছি, এটা বোঝানোর জন্য আমি একজন পুরুষ, আমার আধিপত্যের একটা ব্যাপার আছে, এইরকমই কি? মানে পুরুষতান্ত্রিক ব্যাপারটা তার মধ্যে অনেক বেশি প্রকট ছিল। জি, সে উপর দিয়ে দেখায় সবাইকে যে সে অনেক ভালো একটা মানুষ, নর্মভদ্র, কিন্তু সে যে আসলে কি সেটা একমাত্র আমি জানি আর নাজমুল জানে। নাজমুলের সামনে পেটাতো? জি। এটাই কি আপনাদের সম্পর্ক শুরু হবার কারণ নাকি? না, এটা আমাদের সম্পর্কে শুরু হবার কারণ না। আমি সেগুলোই জানতে চাইছি। আমাকে যখন মারধর করতো তখন একমাত্র আমাকে যত্ন করার, সেবা যত্ন করার একমাত্র মানুষই ছিল নাজমুল, যে আমাকে মাথায় পানি দিত, তারপর আমাকে আমার যতই যে গায়ে জখম যত ছিল এগুলো সব কিছু ডাক্তার দেখাচ্ছে একমাত্র নাজমুল। তো প্রত্যেকটা মেয়েই চায় যে আমার লাইফে, আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে যত্ন করবে, কেয়ারিং করবে। তো নাজমুল আসলে অনেক কেয়ারিং একটা পার্সন, অনেক কেয়ারিং একটা মানুষ। আপনারা দুজন কি সিদ্ধান্ত নিয়ে আপনি ওই বাড়ি থেকে চলে এসেছিলেন নাকি ঘটনা অন্যরকম? না, আমি চলে আসছি। আমি চলে আসার পর মেয়ে মানুষ কি করে, যখন তার স্বামী তার সংসার আর করা হয় না, তখন সে তার বাবা মার কাছে, অবশ্যই আমি আমার বাবা মার কাছে যাই, যাওয়ার পর দেখি যে
তারা আমাকে একসেপ্ট করতে পারতেছে না, তাদের কাছে আমি বোঝা। তখন আমি কি করব, কোথায় যাব? তো তখন আমার মনে হয়েছে যে নাজমুলই আমার আসল ঠিকানা, সেই পারবে আমাকে ভালো রাখতে, সুস্থ রাখতে, কারণ আমার বিপদের সময় তো সে অনেক করছে আমার জন্য, তাই আমি তাকে বাইছা নিই। বাস্তবতা এটাই, কখনো কখনো বাবা মায়েরা ভয়ে অথবা কখনো কখনো অর্থনৈতিক কারণে সন্তানকে সাপোর্ট করতে পারে না। আর সবার আগে যে জিনিসটা বাবা মায়েরা চিন্তা করে সেটা হলো যে একটু ধৈর্য ধরে থাকলে আমার মেয়ে 2 দিন পরে ভালো থাকবে। এই ভাবনাটা অনেকাংশে ভুল ভাবনা হয়ে দাঁড়ায়। এখন বিষয়টা হলো যে আপনি কি কোনোভাবে কি রাজন সাহেবকে বুঝিয়েছেন যে আপনি ফিরে যেতে চান আবার ওই সংসারে? না, কখনোই না। আমাকে যদি লাখ কোটি, হাজার কোটি টাকাও দেওয়া হয়, দিয়ে যদি বলে তার সংসারে ফিরে যেতে, কখনোই এটা সম্ভব না। আমি কখনোই চাই না তার সংসারে ফিরে যেতে। আপনার হাজবেন্ড এখন নাজমুল সাহেব, তিনি প্রতিনিয়ত রাজন চৌধুরী সাহেবকে আপনার থ্রেট করে যাচ্ছে, এটা কি আপনি জানেন? জি, আমি সবই জানি। থ্রেট করে যাচ্ছে? জি। কেন থ্রেট করে কেন যাবে না? তার বোনকে সে নিয়ে গেছে, তার বোনকে সে ভোলায় ভোলায় তার কাছে রাখছে। তাহলে কোনো ভাই কি এটা সহ্য করবে? কোনো ভাই কি, আপনি বলেন, সম্ভব এটা সহ্য করা? তাই অনবরত তাকে বলছে, থ্রেট বলতে এটা থ্রেট না, তাকে শুধু বলছে যে আমার বোনকে তুমি ভালো ভালো বাসায় দিয়ে যাও। কিন্তু সে তো ওই যে বললাম পুরুষ, সে তো হচ্ছে মানে মহান সবার কাছে। এখানে কি আর কোনো শর্ত আছে? না, আর কোনো শর্ত বলতে সে আমাকে চায়। আমি যখন তার কাছে ছিলাম তার কাছে মূল্য না, এখন আমি চলে আসছি, এখন তার কাছে আমি মূল্যবান। তার একটাই মূল উৎস আমাকে ফেরত, তাহলে সে তার বোনকে ফেরত দেবে। এটা থেকে কি প্রমাণ হয় না যে আপনি তার কাছে অনেক ভালোবাসার মানুষ বা আপনাকে সে অনেক ভালোবাসে? কখনোই না। আমাকে সে মারধর করতো, এমন কোনো গ্যারান্টি আছে যে আমি এখন গেলে সে আমাকে মেরেই ফেলবে না? মেরে তো ফেলতে পারে। অবাক হলেও সত্য যে রাজন চৌধুরী সাহেবের কারণেই আজ এই স্টুডিওতে আপনি এবং নাজমুল সাহেব দুজনেই এসেছেন। কেন আসবো না? আমি যখন শুনছি তখন আমি তো নাজমুলকে বলছি যে চলো আমরা যাই, কারণ আমাদের যাওয়া উচিত, আমাদের সত্য ঘটনা মানুষ শুনুক। আর সে যে এত বোকা, আমার প্রাক্তন স্বামী, সে ভাবছে যে সে নিজে হচ্ছে যখন তার ঘটনা বলবে আমি তার হয়ে যাব, কিন্তু তার বোকামোর জন্য দেখেন এখন সবাই জানতে পারতেছে সে তার আসল যে রূপ মানুষ দেখতেছে। রাজন সাহেব আসলেই এত খারাপ? অনেকটাই খারাপ। যে আমার এই অত্যাচার, এগুলোর দাগ তো এখনো যায় না। রাজন চৌধুরী সাহেব আসলেই এত খারাপ? সে শুধু খারাপ না, সে এতটাই অত্যাচার করতো যে আমি এতটাই তার শিকার হইতাম, মারধরের শিকার, যে আমি লাস্ট কবে আমার মনে নেই যে আমি কোমর সোজা করে দাঁড়াইছি। মানে তার সংসারে লাস্ট কবে আমি হাসছি, আমি হাসিটাকে আমি সেটাই ভুলে গেছি। সারাদিন ট্রমা, কষ্ট, এই মনে আসতেছে আমাকে মারবে, এই মনে আমাকে আঘাত করবে, শুধু এই ভয়। সে যতক্ষণ বাসায় না থাকতো হয়তো মনে হইতো যে হ্যাঁ আমি একটু মুক্তি, সে বাসায় আসলে ট্রমার মধ্যে আমি থাকতাম। কারোর সাথে শেয়ার করতে পারেননি না? কার সাথে শেয়ার করব? কেউ আমার কথা বিশ্বাসই করতো না। ওর যে চেহারা, মাসুম ভোলা ভালা চেহারা, এটাই সবাই বিশ্বাস করতো, যা বলতো ওইটাই সত্যি। আমি বলতাম এটার আমার সব দোষ নারীর, প্রমাণ নেই। ওই যে আমি নারী, আমার কাছে কোনো প্রমাণ নেই। ওই যে আমি নারী না, মানে একজন পুরুষ যখন অতি ভদ্র, বিনয়ী এবং মানে কি বলে এটাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, তখন নারীরাই খারাপ ভিকটিম হয়, পুরুষরা হয় না। আই এম সো সরি, আপনার অনেক অপ্রাসঙ্গিক কথা তোলা হলো। তবে আমার শেষ 2টো প্রশ্ন, আপনার কি মনে হয় না আপনি সন্তান তার কাছে রেখে ভুল করেছেন? না, কেন মনে হবে? ওটা তো তারও সন্তান, শুধু তো আমার সন্তান। 2টো প্রশ্ন। প্রথমে হলো যে আপনার সন্তান, আপনি যেইভাবে তাকে রেখে এলেন রাজন চৌধুরী সাহেবের কাছে, কষ্ট হয় না? ভুল করেছেন বলে মনে হয় না? না, একটু কষ্ট হয় না, কারণ সে তো আমার সন্তান। আর আমি যতটুকু জানি, সন্তান যদি কোনো মার কাছে যেতে চায়, পৃথিবীর কোনো আইন নেই সেই সন্তানকে আটকে রাখা তার মার কাছে যাওয়ার জন্য। তো এইটুকু দৃঢ় বিশ্বাস আমার আছে যে আমার সন্তান আমার কাছে আসতে চাইলে কেউ আটকে রাখতে পারবে না, সে আসবে কোনো না কোনো দিন আমার কাছে। আর সে যদি আসেও, নাজবুল মানে আমার হাজবেন্ড, সে তো আরও তাকে আগলে রাখবে, আমার মতো আমাকে যেভাবে সে আদর যত্ন করে রাখে তাকেও রাখবে। বাহ,
খুবই আপনার বিশ্বাস যেন সত্যে পরিণত হয় সেই প্রার্থনাই করব। আর 2 নাম্বার, এই যে আপনারই কারণে রাজন চৌধুরী সাহেব আপনার ননদকে এইভাবে যে বিয়ে করলো বা নিয়ে গেল, যে জটিলতা তৈরি হলো, এর কোনো ইম্প্যাক্ট কি আপনার এই পরিবারে পড়েছে? না, একটুও না, বরঞ্চ আমার খারাপ লাগে যে আমার কারণে নাজমুলের বোনটার আজকে এই অবস্থা। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না আমরা। আমার খারাপ লাগে। আর তারা আমাকে অনেক আদর যত্নে আগলাই রাখে, একটুও বুঝতে দেয় না, বরঞ্চ তারা আমি তাদের মেয়ে এরকম করে তারা আমাকে আগলাই রাখে। মানে বুঝতে পেরেছে যে আপনি আসলে কতটা ভিকটিম ছিলেন বা কতটা অত্যাচারের শিকার ছিলেন। ওই যে আপনার সৌভাগ্য, আপনার সত্যিই সৌভাগ্য। তারপরও এখন এই মুহূর্তে আমাদের যে সেগমেন্ট, আপনাকে কিন্তু রাজন চৌধুরী সামনাসামনি হতে হবে। না, এটা কখনোই সম্ভব না। আমি ওর সামনাসামনি, আপনার পাশে নাজমুল থাকবে। ও, আমার পাশে যদি নাজমুল থাকে তাহলে আমি ওর সামনাসামনি হতে রাজি, আমি আছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, অদ্ভুত অদ্ভুত এক মোড়ে আজ এই গল্প এসে দাঁড়িয়েছে। কি দেখলাম আর কি হলো, সবই যেন মরীচিকা। লাইফটাই এমন, আমরা ভাবি এক, হয় আর এক, কিন্তু তারও তো শেষ আছে। শেষটা কি হয় সেজন্য এখন কলি, নাজমুল এবং রাজন সাহেব মুখোমুখি বসবেন। সুপ্রিয় দর্শক, এখন স্টুডিওতে 3 জন মানুষ উপস্থিত আছেন। আমি ইতিপূর্বে আসলে 3 জন মুখোমুখি বসা মানুষকে নিয়ে এতটা ভীত সন্ত্রস্ত বা দ্বিধান্বিত কখনো হইনি, আজ প্রথম। 3 জন মানুষ, তাদের অভিযোগ, অনুযোগ, অভিমান এবং সমস্যা 3 ধরনের। চলেন শুনি তারা এখন নিজেরা কি বলেন। প্রথমে অনুরোধ করব, আপনারা ঠান্ডা মাথায় কথা বলবেন। অনেক সময় মুখোমুখি বসলে অনেক সুন্দরভাবে যে কোনো সিদ্ধান্ত বা সমস্যার সুন্দর একটা সমাধান হয়। তো আমরাই ভুল করি, মানুষই ভুল করে, মানুষই সেটা সমাধান করে এবং মানুষই সুন্দর জীবনযাপন করে। আপনাদের জীবন সুন্দর হোক, এটাই আমাদের কাম্য। ঠিক তাই অনুরোধ করলাম, কথা একটু সুন্দরভাবে বলবেন আপনারা। প্লিজ রাজন সাহেব, আপনার থেকে শুরু হোক। আমাদের সামনে যে 2 জন বসে আছে, তারা এক একজন ভয়ঙ্কর প্রতারক। তারা দুজনে, একজন আমার সাবেক বউ আর একজন আমার সাবেক বন্ধু নাজমুল। এই 2 জন আমাকে পেছন থেকে এমনভাবে ছুরি মেরেছে, আমার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। আপা, আমি এই 2 জনকে কখনো মাপ করতে পারবো বলে মনে হয় না। তোর কাছে মাপ কে চাইছে? তোর কাছে কি মাপ চেয়েছি কখনো? তুই তো অনেক বড় হারামি রে, তোর তো কোনো কথা মনে নাই তোর কত উপকার করেছি আমি। তুই এখন যে দাঁড়িয়ে আছিস সেটা শুধুমাত্র আমার জন্য, আবার বড় বড় কথা বলিস। আর কত মানুষের জীবন নিয়ে খেলবি, আর কত মানুষের জীবন নষ্ট করবি? শান্ত হবি না? কত এত কিছুর পর কি তোর কোনো নাই, কোনো ভয় বৃদ্ধি নাই? কলি, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি ভুল করেছো, আমিও একটা ভুল করেছি। আমরা কি পারি না অতীতকে ভুলে আবার সংসার করতে? ভালোবাসা? কিসের ভালোবাসা? মারধর, নির্যাতন, এটা ভালোবাসা? তোর কত বড় সাহস! তুই এখন আবার ভালোবাসার কথা বলছিস, ওকে নিয়ে যাওয়ার কথা বলছিস। তোর মনে নেই ইতিপূর্বের কথাগুলো? তোর মনে নাই নির্যাতনকারী, অমানসিক নির্যাতন করেছিস ওর সাথে? কি করিস নাই তুই? ওর শরীরে এখন পর্যন্ত কত দাগ তোর আঘাতের। আপু, আপনি দেখেন না, আপনি চাইলে দেখতে পারেন সেটা। তুই যে একটা ভয়ঙ্কর, সেটাই সমাজের কেউ না জানলে আমি সব থেকে বেশি জানি। তুই কিন্তু কথা বেশি বলছিস। তোকে কি মন চাচ্ছে আমার জানিস? পিষে ফেলতে মন চাচ্ছে। আপনি একবারের জন্য তো আমাকে বলেননি যে আপনি শারীরিক এবং মানসিকভাবে কলিকে কি পরিমাণ অত্যাচার করেছেন। একবারও কি আমাকে বলেছেন? আসলে মিথ্যে কথা বলছি আপা। তাহলে এই যে এখনো ওর হাতটাতে এই যে কালো দাগটা, এই দাগটা এবং ওর মানসিক যে অবস্থা, ও যখন বলছিল তখন ওর সেই মর্মবেদনার কথা বলছিল, নাজমুল সাহেব যখন বলছিল, তারকে আমি যেভাবে আবেগতাড়িত হতে দেখেছি, আমার মনে হয় না 2 জন মানুষ মিথ্যা কথা বলছে। তাহলে সত্যিটা কি আপনি বলেন?
নাজমুল সাহেব, আপনি বলেন সত্যিটা কি? আপনি আসলে- ওকে মানসিকভাবে বা শারীরিকভাবে অত্যাচার করেননি? না, আমি কখনোই করিনি। আসলে ওর ওই দাগটা হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট থেকে। আমি জানি না আপনাকে ওইটা প্রুভ করার জন্য বা মিথ্যে করার জন্য বলেছে কিনা, ওটা একটা অ্যাক্সিডেন্ট থেকে হয়েছিল। আপু অ্যাক্সিডেন্টের দাগ তো আপনি বুঝতে পারবেন, এগুলো যে ওই ছুন্নি রান্না করে যে ছুন্নি দিয়ে যে গরম দিয়ে তাও দেয়া এখানে, এটা বোঝাই যাচ্ছে এটা অ্যাক্সিডেন্টের দাগ না। আর তোর এবং- রূপ যে কত ভয়ঙ্কর, তুইও তো সেটা করতে পারিস। আমি করেছি? হ্যাঁ, আমি করলে কি ও আমার কাছে তুই তো আসতো? সেটা করতে পারিস। তোকে ছেড়ে ও কেন আমার কাছে আসলো? ও আমাকে সেভ মনে করে তো ওর মানুষ জন্য। মারার, প্রতিনিয়ত মানুষ মারার একটা নেশা আছে আমার না। এই সোসাইটিতে, সেটাই তো সবাই আচ্ছা জানে। আপু, সেই নেশাটা যদি থেকেই থাকতো তাহলে ও কি এখন এই সুস্থ অবস্থায় এখানে বসে থাকতো? আপনি ওনার বোনকে কতদিন হলো নিয়ে গেছেন? আমি ওনার বোনকে, উনি চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমি ওনার বাসায় যাই এবং সেখানে যাই মূলত নাজমুলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তার বোনকে বলি, এক কথায় রাজি হয়ে যায়, নিয়ে চলে আসে। ওনার বোন যে একটু মানসিকভাবে অসুস্থ বা একজন স্পেশাল চাইল্ড থেকে সে বেড়ে উঠছে, তার জীবনটা তো অনেক কষ্টের জীবন। আপনি এরকম একটা মানুষকে মানে প্রতিশোধ পরায়ণ হয়ে তার জীবনটা নিয়ে কেন খেলছেন? আবার আমি ততক্ষণও জানতাম না যে সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আপনার না বন্ধু, আপু, ও সব জানতো। আপনার না বন্ধু, তা বন্ধুর ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন না, না? আমি ও যখন আমার ওয়াইফকে নিয়ে চলে গেল তখন ওই ফ্যামিলি থেকে আমি একটু ডিটাচ ছিলাম। এর মধ্যে তা বোন কি একদিনে ভাই মানসিকভাবে এরকম হয়েছে? ওনার বোনের সাথে আমি খুব একটা মিশতাম না, ও আমার বাসায় আসতো, আমি ওনার আচ্ছা, বাসায় খুব আপনি যেতাম। তার বোনকে নিয়ে এসেছেন, বিয়ে করেছেন, তাই বলেছেন আমাকে, তাহলে ওনারা কেন তার বোনের খবর জানে না? না, সে জানতো, সে অনেকবার মানুষ লাগিয়ে আমাকে হুমকি দিয়েছে। মানুষ লাগে হুমকি দেওয়া লাগবে কেন? আপনি যদি তার বোনকে বিয়ে করে থাকেন তাহলে তো তার হুমকি দেওয়ার কথা না। বোন জামাইকে কেন হুমকি দিবে? কেন হুমকি দিচ্ছে আমি জানি না আপা, কিন্তু সে মানুষকে দিয়ে হুমকি দেয় প্রতিনিয়ত। হ্যাঁ, কেন আপনি হুমকি দিচ্ছেন আপু, প্রতিনিয়ত? ওর মতো মানুষকে আপনার কি মনে হয় আমার মতো মানুষের মানে আমি হুমকি দিব? আমি তো চাইলে ওরে যে কোনো সময় যা কিছু করে ফেলতে পারি। ও মানুষ শুধু একটা জানোয়ার। আপু, ও আপনি দেখেন, সরাসরি আপনার সামনে কিন্তু সে প্রতিনিয়ত কিন্তু বারবার আমার সামনে হুমকি আপনি দিচ্ছে। প্রতিনিয়ত মিথ্যা হুমকি বলে দিচ্ছে। চলেছেন। আপু মিথ্যা বলছে। না আপা, আমি মিথ্যা এখানে বলছি চরম না। সাক্ষী কলি। মিথ্যা বলছে না, ওরা এক হয়ে আমাকে এখন ফাঁসানোর চেষ্টা করছে। দেখো, এখনো সময় আছে, ভালো হও, এখনো সময় আছে। আমি ভালো এভাবে আছি। দিনের পর দিন মিথ্যে আর কত? আমি- মানুষ সবাই জানে তোমার আসল আপনি রূপ। মিথ্যা প্রমাণ করতে পারেন যে ওনারা যে মিথ্যা বলছে এটা যে আসলে মিথ্যা, প্রমাণ করতে পারেন কিভাবে? আমি বলি, ওনার বোন আসলে কি অবস্থায় আছে এবং ওনার বোন আর আপনি এই মুহূর্তে এই দেশে বা এই শহরের কোথায় অবস্থান করছেন, এটুকু বলুন তো দেখি। ও তো চোরের মতো পালিয়ে আছে আপু। আমি কথা আমি বলছি তো ভাই। তোর ভয়ে পালিয়ে আছি, তোর মানুষজনের ভয়ে পালিয়ে আছি। তুই প্রতিনিয়ত তোর মানুষজনকে দিয়ে আমার জীবনের হুমকি দিচ্ছিস। আপা বিশ্বাস করেন, যে কোনো সময় এই পৃথিবী থেকে আমাকে নাই করে দেবে। আজকে হ্যাঁ, আলোচনায় বলে অবশ্যই গেলাম। এটা করবে না, ওটা বলছে ঠিকই, কিন্তু তার বোন আপনার কাছে, ওনারা কেউই জানে না। আপনি কি মানে এই প্রোগ্রামের মাধ্যমে বলুন না তার বোন কোথায় আছে, আপু কেমন আমি আছে? এখনো বলছি আমি কিচ্ছু করব না। ভালোই ও আমার বোনকে যেন আজকে সন্ধ্যার মধ্যে বাসায় হ্যাঁ, কিন্তু আপনার ফিরে দিয়ে বোনের আসে। বিষয়টাও তো আমাদের জানতে হবে যে নাজমুল তিনি যদি- ওনার সাথে ভালো আছেন কিনা। তাহলে তুই আমার বউকে দিয়ে শোন, দিবি। আমি তোর নাজমুল যদি বোনকে করতো না, এখনই দিতে অনেক চাই। আগেই করতো। এই আলোচনা থেকে আমরা যেই তোর বোনকে আমি দিয়ে কলি দেবো। কখনো তোর কাছে যাবে না। কলি তুমি কি যাবা? আমি কখনো যাব না। এই জোর করে কিভাবে নিবেন একজন মানুষ যদি যেতে না চায়? বল। মনে এটা শোন। তোর বোনকে কিভাবে তুই নেবে? তোর বোন তো এখন আমার বউ, কিভাবে নেবে? তুই লুকিয়ে তিনি রেখেছিস কেন? যদি আসতে নিয়ে চায়, যেতে। তিনি যদি আসতে চায়, সে যদি যেতে চায় দিয়ে দেবো, আমি জোর করে রাখবো না। সেটা আমরা কিভাবে জানবো যে আপনি তার কে দিয়ে দিচ্ছেন বা তিনি আসতে চাইছেন? আমরা কিভাবে জানবো? আপনি ফোন করবেন, আমরা ফোন কলে কথা বলবো। ও তো এখান থেকে যাবার পরে পালিয়ে যাবে ও। আমি ওর বউকে মূলত বোনকে নিয়েছিলাম একটা প্রতিশোধের জায়গা থেকে, কিন্তু আমার মাথায় এঁটেছিল যে কলিকে যদি সে আমাকে দিয়ে দেয়, আমি ওর বোনকে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সময় দিয়ে দেবো। আরো একটি বিষয়, আপনি আমাকে বলেছিলেন যে সে বিয়ে করার পরে আপনাকে ডিভোর্স লেটার পাঠায়। তো আমি তো পরে জানলাম যে সে আগে আপনাকে ডিভোর্স দিয়েছে, তারপরে তাদের বিয়ে হয়েছে। এটাই সত্য। অবশ্যই তাই আপু, এবং আমার কাছে বলো। ডকুমেন্ট আছে। হয়তো যাওয়ার পরে ডিভোর্স দিয়েছে, এখন আমি আগে দিয়েছে না পরে দিয়েছে সেটা জানি না। মিথ্যার পর মিথ্যা। এটা কেমন কথা? কেউ কি কারোর সাথে বসবাস করাকালীন ডিভোর্স দেয়? চলে যাওয়ার পরে আমাকে ডিভোর্স একটা তালাক লেটার দিছে, ডিভোর্স লেটার দিছে। এটা তো স্বাভাবিক আপু। কেউ চলে যাওয়ার পরেই তো ডিভোর্সটা পাঠাবে। খুব বড় দুটো ঝামেলা। একটা ঝামেলা হলো নাজমুল সাহেব তার বোনের সাথে যোগাযোগ করতে চান,
এখন আপনি তার বন্ধু না বোন জামাই সেটা উনি বিবেচনা করবেন। এবং অবশ্যই কেউ কখনোই যে মানুষটা তার বোনকে এত ভালোবাসে বোন জামাইয়ের এত বড় ক্ষতি করতে সে পারে না, অবশ্যই না। আর দ্বিতীয়ত হলো যে আপনি চাইছেন কলি আপনার সংসারে ফিরে যাক, কলি তো চাইছে না, তাহলে এটা কি এক প্রকার জোর করা হচ্ছে না? যতই আপনি এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে আসেন বিষয়টা তো অপ্রিয় এবং বাস্তবতায় বা সত্য যেটা উনি যাবে না। তাইলে আপা আমি চাইও না। আর আপনার মাধ্যমে বলতে চাই, আপনার এই আলোচনা থেকে যদি ওর বোনকেও ফেরত চাই, আশা করি ফেরত চাবে না, কারণ নিজের বোনের জীবন নিয়ে সবাই ভাবে, তার জীবন সুন্দর থাক। একটা বিবাহিত মেয়ের জীবনকে স্বামীর কাছ থেকে নিয়ে যাওয়া। আপু আমি অবশ্যই ফেরত চাই। আমি ওর মতো অত্যাচারী, ওর মতো একটা বাজে মানুষ, অমানুষের সাথে কখনোই আমার বোনের আমি সংসার করব। একটা মানুষ তো তার ভুল সংশোধন তোর করে বোন আপনার কি বোনের তোকে সাথে কখনো ভালো ফোন থাকতে করে পারে। বলেছে যে আমার স্বামী আমাকে মেরেছে? তুই তো একের সে পর এক সুযোগই হয়তো রাখিসনি, তাহলে আমাকে ফোন দিবে কিভাবে? আপনি এর মধ্যে একটা কলও পান নাই বোনের না কাছ আমি থেকে? কখনো এখন পর্যন্ত কল পাই না, সে কোনো যোগাযোগই করতে পারে না। আগে জানতে হবে, আমি তার নম্বরে ফোন দিলে রাজন সাহেব আগে নাজমুল সাহেবকে জানতে হবে যে তার বোন ভালো আছে, তার বোন আসতে চায় না, বেঁচে আছে কিনা এটারই তো কোনো গ্যারান্টি। তোর বোন তোর ফ্যামিলির সবার সাথে যোগাযোগ করে, তোর সাথে করে না কেন? তুই কারণ এটাও একটা তোকে- সম্পূর্ণ মিথ্যে না, কথা বললি না, আপুর সামনে। তোর বোন তোকেও পছন্দ করে না। ও যতই প্রতিবন্ধী হোক না কেন, তুই সোসাইটির এতটাই অপরাধ জগৎদের সাথে জড়িত, তোকেও সে পছন্দ করে না। মেনে নিস? রাজন সাহেব আমি খুব কৌতূহলী হয়ে আপনাকে প্রশ্ন করছি, একজন সুস্থ মানুষকে নিয়ে আপনি সংসার করতে পারলেন না, একজন স্পেশাল পারসনকে নিয়ে আপনি কিভাবে সংসার করছেন? ওসব মিথ্যা কথা বলছে আপু। আপা আমি যদি খারাপই হতাম তাহলে তার বোন কিন্তু চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যেত। তার ফ্যামিলির অনেকের সাথে কথা বলে, কিন্তু তার সাথে হয়তো কথা বলে না। আপু এটা সম্পূর্ণ ফ্যামিলির মিথ্যা অনেকের কথা। সাথেই সে কথা বলে। আমি যেখানে আপু আপনি ভাবেন, আমি যেখানে অন্য ঘরের একটা মেয়েকে তার কাছে অত্যাচারিত হতে দেখেছি, সে নির্যাতন করেছে দিনের পর দিন, সেখানে কিভাবে আমার বোন ভালো থাকবে আপনি বলেন? তুই আপার সামনে এটা ইস্যুকে এস্টাবলিশ করে, তোরা যে একটা অবৈধ সম্পর্ক এস্টাবলিশ করেছি, এখন বিয়ে করেছি, একজনের বউকে নিয়ে পালিয়েছিস, এটা আপার সামনে এস্টাবলিশ করছি যে আমি তাকে টর্চার করতাম। আসলে কিন্তু এটা টোটালি মিথ্যে কথা বলছিস। তুই তো মুহূর্তে মুহূর্তে ড্রামা করিস, তুই তো acting নিজেই করিস। আপুর জায়গায় চলে যাচ্ছিস। আপু কি বুঝলো সেই জায়গাতে তুই আপুকে কথা বলতে দিচ্ছিস না, তুই নিজেই আপুর জায়গায় যে আপুর কথাটা বলে আপুই দিচ্ছিস। সমাধান করুক। আপুই তো সমাধান করবে। আপু ওকে ভালোই ভালোই বলে দেন আজকের মধ্যে যেন ও আমার বোনকে ফেরত দিয়ে আসে, না হলে ওকে কিন্তু আমি ধুলার সাথে মিশিয়ে দিব। আপু এই দেখেন কথায় কথায় কিন্তু সে আমাকে থ্রেট করছে আপনার সামনে। এখন আপুর কাছে আমার স্পেশাল একটা রিকোয়েস্ট, আপু এমন একটা সমাধান দেবে যেটা যেন আমার জীবনও বিপন্ন না হয়, আমার জীবনে যেন ভালো থাকে। তুমি বলো তো, তুমি ওর সাথে সংসার কালীন কখনো ভালো ছিল? বারবার বলতেছো, তুমি যে বারবার বলতেছো অবৈধ সম্পর্ক, কিসের অবৈধ সম্পর্ক? তোমাকে আমি ডিভোর্স লেটার দিছি, আরে রাখো তারপর আমি তোমার তাকে কথা, বিয়ে তুমি করছি। প্রেমাবেগে তুমি কেন এখনো বলতেছো ভাসতেছো? অবৈধ তুমি সম্পর্ক? এখনো প্রেমাবেগে আছো। কোনো প্রেমাবেগ আবেগ না। যেদিন তোমার চলে যাবে না, ও তোর বউ না, এখন হিসাব করে কথা বলবি তুই। মুছতে মুছতে তোমার জীবন শেষ হয়ে যাবে। অনেক চোখের পানি তুমি মুছছি, এখনো আর প্রেমাবেগে না। তো জীবন কত বছরের? বেশি না আপু, 1.5 বছর। আর আপনি ওনার বোনের সাথে বিয়ে করেছেন কতদিন? এই নিয়ার অ্যাবাউট 3 মান্থ। 3 মান্থস, 1.5 বছর। একটা মানুষ খারাপ থাকলে 1.5 বছর থাকতো না। এবং আপনি যে 3 মাস ধরে তাদের সাথে এইরকম একটা দূরত্ব তৈরি করেছেন, তর্কাতর্কি করে কিছু হবে না নাজমুল সাহেব। এভাবে ভয় দেখানো ঠিক না এবং এই ধরনের কথা বলাও ঠিক না যে আপু। আপনাকে ধুলোয় মিশিয়ে দিব। আমার মনে হয় আপনার বোন যে আপনাদের পরিবারের সাথে কোনো প্রকারে যোগাযোগ করতে পারেনি, তার সব থেকে উৎকৃষ্ট প্রমাণ ফোনের কল রেকর্ড। অবশ্যই আপনারা অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আর আপনি যদি ঠিক হয়ে থাকেন, উনি যদি আপনাকে হুমকি ধামকি দেয়া এবং তার বোনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে তারপরে মিথ্যা কথা বলছে, আপনিও অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আমার মনে হয় আপনাদের এই জটিল সমস্যার একাকি কেউ কোনো ডিসিশন নেবেন না। আমি কিন্তু এর আগেও আপনাকে বলেছি যে একটা ভুল থেকে আপনি অসংখ্য ভুলের জন্ম দিচ্ছেন। আপু আমি আপনাকে বলি, ওর ঠিক আপনি যে কথাগুলো বলছেন, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ওর সুইচ অফ, ওকে আমি আর পাবো না, ওকে খুঁজে পাওয়া যাবে না। আপনি এটার একটা সুষ্ঠু বিচার করে দেন। আমাকে একটু বলতে দে, আমার যদি নিজেকে যদি সংশোধন করার বা নিজেকে যদি মানে আমি যদি অপরাধী হতাম, তাহলে কিন্তু আপার এই আলোচনায় আমি আবার আসতাম না। আপা আমাকে আমার নির্দেশ করেছে বা পরামর্শ দিয়েছে, আপনারা আসবেন, যতটা পারি আমরা আপনাদের সমাধান করার চেষ্টা করব। যার ফলে কিন্তু আমি সেকেন্ড টাইম এখানে এসেছি। আমার কি এরকম মানসিকতা বলে মনে হয়?
আপুই বলবে এটা। ওইরকম মানসিকতা না হলে তুই এই পর্যন্ত আসতিস না। তুই কিন্তু কথায় কথায় আমাকে যে তুমি আর কি চাও? অ্যাটিটিউডে কথা তুমি বলছিস। প্রতিশোধ তো নিছো, ওর বোনকে নিছো না, আর কি চাও? এবার মুক্তি দাও আল্লাহর হস্তে। তুমি প্লিজ কথা বলবে না। তুমি প্রেমাবেগে এখনো এমনই ভাষা ভাসছো, সব ভুলে গেছো। প্রেমাবেগটা তোমার এমন, তাদের মধ্যে প্রেম আছে। হ্যাঁ ওইটা আপা, ওইটা এটাই তো সহ্য হয় না, এর জন্য তো এরকম করতেছে। ইমোশন তো সব সময়। তো যে স্ত্রীর আপনার প্রতি প্রেমই নাই, সেই স্ত্রী কেন আপনার সংসারে যাবে? হিংসে হয়, মানুষের ভালো থাকাও দেখতে পারে না। জোর করে তাকে চাই না, আমি আর যেতে চাইও না, তোমার জোরকে আমি যেতে চাইও না। ওর হিংসে হয়, কিন্তু মানুষের ভালো থাকা দেখতে পারে না। একটা জিনিস বলে দিবেন, উনি প্রতিনিয়ত আমাকে মানুষ দিয়ে থ্রেট। আমি সেটাই বলছি, আপনি অবশ্যই আইনের আশ্রয় নেবেন। ও সে সৎ সাহস থাকলেও নিক না আপু। এটা এই রকম একটি প্ল্যাটফর্মে বসে সমস্যার সমাধান করার বিষয় নয়। তবে একটি ভয়াবহ সত্য আমরা জানলাম, একটি ভয়াবহ মোমেন্টের আমরা মুখোমুখি হলাম। একটা মানুষের চারটা দেয়ালের মধ্যে কেমন জীবন কাটে, কলির জীবন কেমন ছিল, আমরা আসলে সেটা জানলাম, উপলব্ধি করলাম। আমরা নারীরা অনেক কথা বলতে পারি, অনেক কথা বলতে পারি না। মুখ ফুটে বলতে পারলে হয়তো অনেক সমস্যার অনেক সমাধান হয়ে যায়। সমাজ, আমাদের পরিবার অনেক কথা শোনায়, তারপরও একটা মানুষের জীবন বাঁচে। কিন্তু বলতে না পারলে কোনোই প্রমাণ থাকে না। আর তাই কতটা ঠিক রাজন চৌধুরী সাহেব আর কতটা ঠিক নাজমুল সাহেব, সেটা একটু হলেও আমরা বুঝতে পারছি। তাই এই ধরনের কোনো পরিস্থিতিতে অপ্রিয় সত্য বা পরিবার, বন্ধু, সমাজ, এই সকল কিছুর ভুলে গিয়ে আইনের আশ্রয় নেবেন আপনারা। আপনাদের সবার কাছে এটাই থাকবে অনুরোধ। তুই সবসময় বেশি কথা বলিস, এখানে এসেও তুই দেখ কি পরিমাণে মিথ্যা কথা বলছিস, তোর সাহস কত বড়, আমি অবাক হয়ে যাচ্ছি। আর মিথ্যা বলবে না, ও তো একটা প্রতারক, একটা জানোয়ার, দিনের পর দিন আমার অত্যাচার করছে। করবে না, তার আসল রূপটা দেখাতে হবে না মানুষকে। তোমরা দুইজন গলাবাজি করে এখানে এস্টাবলিশ করতে যাচ্ছ যে আমি অপরাধী। কোনো গলাবাজি না। আমি সবাইকে বলবো তোর মতো বন্ধু যেন কেউ নির্বাচন না করে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মানুষ অনেক হিসাব করে এবং ভালোভাবে যেন যাচাই বাছাই করে একজনকে বন্ধু বানায়। তোর মতো বন্ধু বানিয়ে আজ আমার কি অবস্থা, আমার পরিবার শেষ করে দিয়েছিস তুই, আমার পরিবারটা ধ্বংস করে দিয়েছিস। আমার বাসায় প্রতিনিয়ত আমার ছোট বোনের জন্য আমার বাবা মা প্রত্যেকে কাঁদে, কেন? আপা দেখছেন, আপনি কিন্তু প্রথমেই বলেছিলেন আমাদের আলোচনা খুব সোবার হইতে হবে, খুব সুশৃঙ্খল ডিসিপ্লিন। তুই সোভারের কথা বলিস, তুই নিজে সোভার? তুই যেভাবে গলাবাজি করছিস, আপা কি বলবে? তোমার ভাগ্য ভালো, একজন মানুষের আমার কথা শোনো, তোমার ভাগ্য ভালো যে তুমি এখন এখানে বসে আছো। তোমাকে যে আইনের আওতায় আনি নেই, তোমাকে যে আমি কোনো মামলা দিই না, এটা তোমার সাত কপালের ভাগ্য। অপরাধী তুমি অবশ্যই অপরাধী, আইনের আওতায় তুমি না স্বীকার করলে কি হবে? তুমি তো অপরাধী, খুঁজে পাচ্ছ না। আমাকে আইনের ফাঁক ফোকর দিয়ে যে নিয়ে যাবা, আইনের আওতায় আনলে তখনই তোমার শিক্ষা হবে। নিশ্চয় কথা বলেছো, কিন্তু কথা শুধু একটা জায়গায় আটকা। তুমি ওর বোনকে নিছো শুধু এই জায়গায়, এর জন্য তোমাকে এখনো ছাইড়া দিছে। শোন, সবাই তোর চেহারাটা দেখে এবং তোর কথা শুনে বুঝতে পারবে তুই একটা মিচকা শয়তান, তুই কখনোই ভালো মানুষ না। আর এই সোসাইটিতে, এই এলাকায় সবাই জানে। কিসের সোসাইটি? সোসাইটিতে কি হবে? সবাই জানে তো আমি কি। কিন্তু সবাই বলতো যে ওর সাথে তোমার বন্ধুত্ব, আপনার বন্ধুত্ব হয় কিভাবে? আমি বলি বন্ধুত্বটা আলাদা জিনিস। আচ্ছা, তুই তোর কাছ থেকে আমি কি নিয়েছি? তুই তো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছিস শুধুমাত্র আমার জন্য, তুই প্রতিষ্ঠিত হয়েছিস পর্যন্ত আমার জন্য। আমি স্বীকার করি, আপার সামনে পেছনে আমার নাম, আমার সাইনবোর্ড ব্যবহার করেছিস তুই। আপা বলুক, আপার সামনে আমি কিন্তু এই কথাগুলো বলে গেছি। তোর অ্যাবসেন্সে সেই কৃতজ্ঞতা বোধ আমার আছে বন্ধু। আচ্ছা, ও কিন্তু তোর না এটা, তোর না এটা। তুমি কি করছো? তোর মতো অমানুষ আমাকে বন্ধু বলিস না, তুই একটা অমানুষ। তুমি কি করছো? তুমি ওর বোনকে কেন নিলা? বোনকে ফেরত দাও, দাও বোনকে ফেরত দাও। সারা জীবন একা কি থাকবো? সেটা তোমার ব্যাপার। তাহলে ওর বোনকে কেন? ও তো মানুষ না, তুমি তো বন্ধুরূপে মানুষ। আমাকে বাদ দিয়ে সুখের সাগরে ভাসবা আর আমি চেয়ে চেয়ে দেখবো। তুমি সুখ করো, ওর বোনকে ছেড়ে দাও। তুই সুখে রাখতে পারিসনি বিধায় সে স্ব ইচ্ছায় আমার কাছে আসছে। এমন তো না যে তাকে আমি ফুসলিয়ে মিথ্যা কথা বলে জোর করে নিয়ে আসছি। ঠিক আছে, আপাও দেখবে, আমরাও দেখবো, সোসাইটিও দেখবে কতদিন তোর কাছে থাকে সে। অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। আমি ওকে ভালোবাসি, তুই যেটা দিতে পারিস সেটা আমি ওকে দিই এবং দিয়ে যাব। আমিও দেখবো। ওদের ভালোবাসাকে অভিনন্দন। কতদিন থাকে এইটাই এখনই। আচ্ছা, আপনারা, আমার মনে হয় যে মাত্র 3 জনে এই সমস্যার সমাধান হবে না।
কারণ আমি এখানে বসে আপনাদের মুখের কথা শুনে সবকিছু বিচার বিবেচনা করছি। আপনারা আসলে কি করেছেন তার চাক্ষুষ প্রমাণ আছে, কিন্তু আপনার সন্তানই তো তার মায়ের অত্যাচারের, যদি তিনি অত্যাচারিত হয়ে থাকেন, তার সব থেকে বড় প্রমাণ। নাজমুল সাহেব বলছেন তিনি প্রমাণ, ঠিক আছে, তার কথাও বাদ দিলাম, মায়ের জন্য সন্তানের কথাই তো মানে সব থেকে বড়, তাই না? আবার আপনি এখন ওনার সাথে যেভাবে কথা বলছেন, আপনার কিন্তু একটু মাথায় রাখা উচিত যে আপনার সন্তানের মা সে, সুতরাং তাকে ওই পরিমাণ মানে আপনি রেসপেক্ট করতে না পারেন, কিন্তু অতটা ডিসরেসপেক্ট করতে পারেন না। ও তো মেয়েদেরকে সম্মান করাই জানে না। আমার ছোট সন্তানকে তার মা যেভাবে ইয়ে করে চলে গেছে, আমার তো একটা ভেতরে আকুতি আছে, আমার তো একটা ক্ষোভ আছে, আমার তো একটা জিদ আছে। তুমি ভুলে যাও না সেটা আমার সন্তান। অনিশ্চয়তায় ভুগছি, আমি প্রতিনিয়ত এই হুমকির মুখে থাকছি। এই জন্য আপা আমার হয়তো আমার মানসিকভাবে আমি একটু বলতেই পারেন, এটা হওয়াটাই স্বাভাবিক যে আমি একটু এলোমেলো মানসিকভাবে। সেটা আমার অপরাধ কতটুকু আমি জানি না, এবং সেটা তো ওর কারণে। ও এখন তুমি এলোমেলো সেটা আমার কারণে। আর এর আগে যখন আমি ছিলাম তখন কি হয়েছে? তখন আমি এলোমেলো ছিলাম, আর এখন আমার সুখ দেখে তোমার সহ্য হচ্ছে না। না, প্রত্যেকটা ফ্যামিলিতে ঝামেলা হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে স্বামী হাজব্যান্ড ওয়াইফ, পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট হয় না, কথা কাটাকাটি হয় না, বিতর্ক হয় না, তর্ক হয় না। তাই বলে কি তুমি এইভাবে মানে ফেলে চলে যাবা? ও যাবে না, কি এমন বড় ঘটনা ঘটেছে বলো? ও তো তোর কাছে সেফ ছিল না, ওর জীবনের নিরাপত্তা ছিল না তোর কাছে। তুই যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দিতে পারবি। তোর কাছে যে সেফ থাকবে? অবশ্যই সেফ আছে। আমি নারীকে সম্মান করা জানি, তুই সেটা জানিস না। আপা চারপাশে একটু খোঁজ নেবে, নেওয়ার পরে জানবে যে কার কাছে সেফ থাকবে। অবশ্যই জানবে। সম্পর্কে আমাদের এলাকা সবাই জানে। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে যে অপ্রিয় সত্য আজ প্রকাশিত হলো, তার সাথে জড়িত থাকে অনেক অনেক সত্য। কথা বললে বা মুখোমুখি বসলে সেগুলো সব প্রকাশিত হয়ে যায়। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ভালোটি গ্রহণ করুন, মন্দটি বর্জন করুন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত আমি নাজনীন হাসান চুমকি অপ্রিয় সত্য থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে সুখে থাকবেন।